সাম্প্রতিককালে আমাদের যে ইরানে যে আক্রমণ, সেই ব্যাপারে আমাদের সরকারের ভূমিকাটা আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলে আমার মনে হয় না। এই ধরনের, তবে এখনও তাদেরকে দেখার আছে, এখনই কোনো ব্যাপক মন্তব্য করার অবকাশ নাই। তারপরে সাম্প্রতিককালে দেখলাম যে আমাদের পরিবহন মন্ত্রী উনি বলছেন যে যদি আপোষ করে কিছু নেওয়া যায় সেটাকে চাঁদাবাজির পর্যায়ে রাখছে না। এই জিনিসগুলো আমি মনে করি যে নতুন মন্ত্রিসভা, মন্ত্রীরা যদি একটু সংযতভাবে কথাবার্তা বলে, আমার মনে হয় যে তাহলে পরে তারা হয়তো সাফল্য অর্জন করতে পারবে। আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, আর চাঁপাইনবাবগঞ্জের এই বরেন্দ্র এলাকার এই মুহূর্তে করণীয় কি এবং সমস্যা কি, আর এই মুহূর্তে এই এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন, এই সমস্ত প্রশ্ন যখনই মাথায় ঘুরপাক খায় তখনই মনে হয় যে চাঁপাইনবাবগঞ্জের এমন এক ব্যক্তির সাথে যদি কথা বলতাম যিনি চাঁপাইনবাবগঞ্জের রন্ধ্রে রন্ধ্রে জানেন এই এলাকার সমস্যা কি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি এই মুহূর্তে কেমন আছেন। এরকম একজন ব্যক্তি হচ্ছেন অ্যাডভোকেট আবু হাসিম, এবং তিনি সদ্য নির্বাচিত জেলা আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক। এবার কথা বলবো তার সাথে এবং জানবো চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে। কেমন আছেন? ভালো, ইনশাল্লাহ ভালো আছি। আপনি তো প্রায় 33 বছর ধরে এই বারের আপনি মেম্বার। জি। এবং সদ্য আপনি বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জি। তা কবে নির্বাচিত হলেন? গত 24 তারিখে আমাদের ভোট হয়েছে, তারপরে নির্বাচিত হয়েছি এবং গত 1 তারিখ থেকে আমি দায়িত্ব পালন করছি। অর্থাৎ আপনি 1 তারিখ বলতে এই যে আপনার মার্চের পয়লা মার্চ আপনার এই যে আপনি এই এলাকার আইন পেশার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন এবং এই মুহূর্তে আপনি আইন পেশার একটি বড় নেতৃত্ব এসেছে, তা আপনাদের এই বরেন্দ্র এলাকার এই মুহূর্তে সমস্যা কি? বরেন্দ্র এলাকার মূল সমস্যা তো পানির সমস্যা। এই সমস্যাটা সেচ সমস্যা। এই কৃষির জন্য সেচ সমস্যা, এই সেচ সমস্যাটা হলো অন্যতম সমস্যা, কারণ পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। এই পানির লেয়ার আপনারা জানেন হয়তো, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন, কিছুদিন আগে একটা সমীক্ষা হয়েছে, সেই ঝিলিম ইউনিয়নটা বরেন্দ্র এলাকার মধ্যে, এবং সেইটাতে পানি অনেক নিচে নেমে গেছে। আচ্ছা, আর একটি সমস্যা হলো যে বরেন্দ্র এলাকায় আগে প্রচুর পুকুর ছিল, এই পুকুরগুলা কিন্তু ভরাট করে দিয়ে, মানুষ রাস্তার ধারে পুকুরগুলো ভরাট করে দিয়ে তারা আবাসনের জায়গায় চলে যাচ্ছে। এই জিনিসটা আসলে প্রশাসনের দেখা দরকার। পাশাপাশি মাটির ওপরের লেয়ার যেটা, মানে সারফেস যেইটা থেকে সমস্ত ফসল কৃষিপণ্য উৎপাদন হয়, সেই ইটা কেটে নিয়ে অন্য জায়গায় ভরাট করছে। এই জিনিসটাও প্রশাসনের বা আমাদের সবারই এই বিষয়গুলো দেখা দরকার। পাশাপাশি কৃষি পণ্য বিপণন, এইটা কৃষকদের একটি বড় সমস্যা। এই বিপণনটা জন্য আমাদের কৃষকরা অনেকটা মার খাচ্ছে। আপনারা জানেন আরেকটা জিনিস হয়েছে হলো যে প্রচুর কীটনাশক, এই কীটনাশকগুলা আসলে আমরা যথেচ্ছায় ব্যবহার করছি আমাদের কৃষকরা, যার কারণে দেখা যাচ্ছে যে এখন প্রকৃতিতে যে কেঁচো ছিল সেই কেঁচো আর পাওয়া যাচ্ছে না, প্রকৃতিতে যে যোগ ছিল সেই যোগগুলো আর পাওয়া যাচ্ছে না ব্যাপক হারে কীটনাশক ব্যবহার করার ফলে। এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের কৃষি বিভাগ, পাশাপাশি আরেকটা জিনিস আছে, এই বরেন্দ্র এলাকার মাটিতে কখন কোন সার ব্যবস্থাপনা করা লাগবে সেই জিনিসটা আমাদের কৃষি বিভাগ এই জিনিসটা দেখে না। কারণ এইটা মৃত্তিকা সম্পদ বিভাগ যদি দেখতো এবং মাঠ পর্যায়ে যে যদি জরিপ চালিয়ে কৃষকদেরকে বলতো যে আপনারা এই সার দেন, এই সারটা আপনার কম আছে, সেটা হলে পারে আমাদের কৃষকরা উপকৃত হতো। আমি মনে করি যে কৃষির যে সমস্যা সার্বিকভাবে, সে সমস্যাটাও বরেন্দ্র এলাকায় আছে। বরেন্দ্র এলাকায় নতুনভাবে যে সমস্যাটা সেচের সমস্যা, এই সেচ সমস্যার সমাধানের জন্য আমাদের সারফেস ওয়াটার ব্যবহার করা প্রয়োজন। সাম্প্রতিককালে চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম হয়েছে মহানন্দা নদীর ওপরে। এই মহানন্দা নদীর এই রাবার ড্যামটা যদি আমাদের এই বরেন্দ্র এলাকায় চাঁপাইনবাবগঞ্জের সদরের
এইটা বরেন্দ্র এলাকায় যদি এটা সম্প্রসারণ করা যায় তবে বরেন্দ্র এলাকা উপকৃত হবে। এই ক্যানেলের মাধ্যমে যদি দেওয়া যায় সারফেস ওয়াটারটা, তাহলে পরে আন্ডারগ্রাউন্ড ওয়াটার সেইটা ব্যবহার কম হবে এবং ফসল উৎপাদন ভালো হবে। বরেন্দ্র এলাকা শুধু তো চাঁপাইনবাবগঞ্জে না, বিস্তীর্ণ নাচল এবং গমস্তাপুর, ভোলাহাটের কিছু এলাকা আছে, এই সেইগুলোতেও সেচের ব্যাপারটাও ভাবতে হবে। এবং আমি যে কথাটা পূর্বেই বললাম যে আসলে রাস্তার ধারে অনেক পুকুর, আপনি নিজেও গেলে দেখবেন যে রাস্তার ধারে অনেক পুকুর ভরাট হয়ে যাচ্ছে শুধুমাত্র আবাসিক এর জন্য। এইটাই হলো আমি মনে করি যে এই চ্যালেঞ্জগুলো আমাদের বরেন্দ্র এলাকায় আছে। আপনাদের বরেন্দ্র এলাকার আপনার এই যে যেটা পরিবেশের জন্য খুব খারাপ একটি জিনিস হচ্ছে ইটের ভাটা, এটা কেমন আছে? আমাদের বরেন্দ্র এলাকা যেটা বলে সেইটাতে ইটের ভাটা খুব বেশি নাই, কিন্তু বরেন্দ্র এলাকাটাতে ওই যে সারফেস মাটিটা তুলে দিচ্ছে, দিয়ে এইটা হয়তো ইটের ভাটায় ব্যবহার করছে, এই সেটাতে বালি টালি মিক্সড করে এইগুলা মিক্সড করছে। এবং এই ইটের ভাটার জন্য যে ক্ষতিটা হচ্ছে কিছুটা হলো আমাদের কৃষি, যেটা আমার আমের রাজধানী, প্রথমে আপনি বলেছেন এই আমের ক্ষতি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। তো সেই ক্ষেত্রে এইগুলোর আপনাদের এখানে পরিবেশ অধিদপ্তরের কোনো অফিস আছে? পরিবেশ অধিদপ্তরে আছে, অফিস আছে। ওরা তো এইগুলো উদ্যোগ নেওয়া উচিত, ওদের তো সরকারের নির্দেশনা আছে, কঠোর নির্দেশনা। দৃশ্যমান কোনো অগ্রগতি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। অর্থাৎ পরিবেশ অধিদপ্তর যা অফিস আছে এবং এটা নামকাও অস্তে তাদের কার্যক্রম আমার কাছে তাই মনে হয়েছে। আপনাদের এই এলাকার বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের চাঁপাইনবাবগঞ্জ কোনো সময় খুব বেশি মারদাঙ্গা এলাকা নয়, কিন্তু সাম্প্রতিককালে নির্বাচনের পরে চরবাগডাঙ্গা ইউনিয়নে দুজন মারা গেছে বোমা নির্মাণের জন্য, এবং বাড়ির ছাদটা উড়ে গেছে, এবং আরও 3 জন আমি শুনেছি যে তারা হাসপাতালে আছে, ভর্তি আছে। তাদের ভিতরে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী রাজশাহী থেকে ডিআইজি সহ প্রশাসনের লোকজনেরা উদ্যোগ নিয়েছে এই জিনিসটা বের করার জন্য। কিন্তু আমাদের এইখানে খুব বেশি, মূলত যেহেতু সীমান্ত এলাকা, কিছু চোরাচালান হয়, কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপক খুব বেশি খারাপ দেখি না আমরা, ব্যাপক খারাপ দেখি না। সাম্প্রতিককালে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। সহিংসতা তেমন একটা সহিংসতা নাই, খুব বেশি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমান সরকার গঠিত হয়েছে এবং সরকার অল্প কিছুদিন হলো তাদের পথ চলা শুরু করেছে। আপনার কাছে বর্তমান সরকারের পথ চলা শুরুটা কেমন মনে হচ্ছে? এই ব্যাপারে আমার প্রতিক্রিয়াটা অনেকটাই মিশ্র। কারণ আমাদের এইখানে ব্যাপক মানুষ এইখানে বিএনপিকে নির্বাচিত করেছে 2/3-এরও বেশি মেজরিটি দিয়ে। এইখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে আমাদের যে ইরানে যে আক্রমণ, সেই ব্যাপারে আমাদের সরকারের ভূমিকাটা আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলে আমার মনে হয় না। এই ধরনের, তবে এখনও তাদেরকে দেখার আছে, এখনই কোনো ব্যাপক মন্তব্য করার অবকাশ নাই। তারপরে সাম্প্রতিককালে দেখলাম যে আমাদের পরিবহন মন্ত্রী উনি বলছেন যে যদি আপোষ করে কিছু নেওয়া যায় সেটাকে চাঁদাবাজির পর্যায়ে রাখছে না। এই জিনিসগুলো আমি মনে করি যে নতুন মন্ত্রীরা যদি একটু সংযতভাবে কথাবার্তা বলে, আমার মনে হয় যে তাহলে পরে তারা হয়তো সাফল্য অর্জন করতে পারবে। আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে। এই সর্বশেষ সেটি হচ্ছে যে এই এলাকার যেহেতু আমের রাজধানী বলা হয়, তা আম সংরক্ষণের জন্য কোনো কি ব্যবস্থা কি সরকারিভাবে নেওয়া হয়েছে? না, আম সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং যেইটা সরকারি উদ্যোগে যেইটা রপ্তানিযোগ্য আমের যেটা ব্যবস্থাপনা, সেইটাও কৃষক পর্যায়ে খুব ব্যাপক হয় নাই। বরঞ্চ চাঁপাইনবাবগঞ্জেই বা রাজশাহী এই নিকটতম এলাকায় আসলে এই সঙ্গনিরোধ এই ব্যবস্থাপনাগুলো থাকা দরকার ছিল, যেইটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে হয়নি। মূলত চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা এই গত বেশ কিছুদিন যাবতই খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ফসল উৎপাদন হচ্ছে, আম উৎপাদন হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না। মূলত চাঁপাইনবাবগঞ্জের দরকার হলো আম প্রক্রিয়াজাতকরণের জন্য ইন্ডাস্ট্রি দরকার। তাইলে পারে এইখানে আসলে প্রচুর কর্মসংস্থান হবে,
এবং আমের ডাইভার্সিফিকেশান এটা হওয়া দরকার। আমের ডাইভার্সিফিকেশান না হলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সেইটা যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে। কারণ ডাইভার্সিফিকেশান ছাড়া, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া আমের যে আম যেটা উৎপাদন হয় সেইটা আসলে আমরা কনজিউম করতে পারি না। এবং আমের এই অর্থনীতিটা কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের ব্যাপক মানুষকে কর্মসংস্থান থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে এইটা বাঁচিয়ে রেখেছে। কারণ আমরা যদি দেখি, আমি একটু বলি তাহলে বুঝতে পারেন, সেটা হলো যে আমের পরিচর্যা, আমের বাগান পরিচর্যা করতে ব্যাপক সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়। পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে পরে আপনি দেখবেন যে ছোট আম যখন পড়ে, এই আমটা যদি আমরা পাউডার করতে পারি বা এইটার যদি টকের একটা ব্যবস্থা করতে পারি, সেটা একটা হতে পারে। পরবর্তীতে দেখা যায় কি যে আম, এবং আপনাকে বলি আমি নবাবগঞ্জের আমের কালচারটা এইরকম, আমের সময় অনেক মানুষের কর্মসংস্থান হয়। কিভাবে? আম অনেক মানুষ কুড়ায়, এই কুড়ানো আমটা যেটা একটু ভালো থাকে সেটা তারা বাজারে বিক্রি করে মানে কি একটা গরিব মানুষ সেটা কিনে খায়। তো সে হয়তো একটা গ্রামের একটা মহিলা, সে হয়তো 5 কেজি আম কুড়ালো, তার ভিতর 2 কেজি বেচতে পারে, সেটাও তো 20 টাকা 30 টাকা পেলে পারে, তার এইটা কিন্তু ইনকাম হয় একটা মহিলা। পাশাপাশি এইটা আমসত্ত্ব তৈরি করে তারা, কিন্তু এটা ম্যানুয়াল পর্যায়ে তৈরি করে। এই জিনিসগুলো যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় তাহলে পরে আমার কর্মসংস্থান। পাশাপাশি আপনি দেখবেন চাঁপাইনবাবগঞ্জে আমের সময় এই ঝুড়ি তৈরি হয়, এটা একটা কর্মসংস্থান। তারপরে দেখা যাবে যে ঝুড়ি যারা টুকরি করে আর কি, আমরা যেটাকে বলি, তারপর ক্যারেট করে, তাদের একটা হয়, লেবারের ইন্টেন্সিটি হয়। তারপরে সেখানে আমাদের এখানে একটা আছে যে তারা সকালবেলায় চলে আসে, যেহেতু আমটা খুব সকালে নামে মার্কেটে, এই সকালবেলায় তারা চলে আসে। দেখা যাবে কি যে ওইখানে তারা গরুর মাংস আর ভাত খেয়ে তারা সেইখানে যে স্টলগুলো থাকে, ক্যান্টিনগুলো থাকে, সেইগুলাতে কিছু লোকজনের কর্মসংস্থান হয়। এইভাবে আমাদের এইখানে 3 মাস যে কর্মসংস্থানটা হয় আমকে কেন্দ্র করে, সেটা কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ আবার মানে আরও 3 মাস কর্ম না পেলেও তারা কিন্তু এই ইনকাম থেকে তারা চলতে পারে। তবে সর্বোপরি আমাদের এখানে আমের প্রক্রিয়াজাতকরণ না করলে আমাদের আমের ভবিষ্যৎ খুবই খারাপ, এবং যারা নতুন বাগান করছে তারা লসের সম্মুখীন হচ্ছে। আপনাদের এখানে একটি ফল গবেষণা ইনস্টিটিউট আছে, জি, ওদের কার্যক্রম কি আপনাদের চোখে পড়ে? তারা কিছু নতুন আম রিলিজ করেছে, কিন্তু তাদের এই ধরনের রিসার্চ কাজ হয়তো তাদের আছে, কিন্তু সেটা ব্যাপক সংখ্যক মানুষের মাঝে খুব বেশি নাই। তারা কিছু উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সেইটা আসলে ব্যাপক কৃষক সমাজ এইটা উপকারভোগী হতে পারে না। আমরা চাঁপাইনবাবগঞ্জে আছি এবং কথা বললাম একেবারেই মার্চের 1 তারিখে যিনি দায়িত্ব নিয়েছেন, জেলা বার অ্যাসোসিয়েশন, বার সমিতি বলা হয় চাঁপাইনবাবগঞ্জে, তার সাধারণ সম্পাদকের অ্যাডভোকেট আবু হাসিম। আমরা তার সাথে কথা বললাম, চাঁপাইনবাবগঞ্জের আমরা অনেক কিছুই জানতে পেলাম। বরেন্দ্র অঞ্চলের এই মুহূর্তে সমস্যা কি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এবং যাকে নিয়ে এই জেলা ব্র্যান্ডিং সেই আম সম্পর্কে, আমের বাজারজাতকরণ, আমের এই মুহূর্তে আমের বাজারকে নিয়ে কি কি এখানে গড়ে উঠতে পারে, সরকারিভাবে কি উদ্যোগ নিতে পারে, সবই আমরা তার কাছ থেকে জানতে পেলাম। এবার সরকারের পালা। সরকার তার কথা শুনে এবং ব্যাপক সার্ভে করে যদি উদ্যোগ নেন, তাহলে এই চাঁপাইনবাবগঞ্জ আরও উন্নয়নের ধারায় এগিয়ে যাবে। জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে আনোয়ার বাবু।